আপনারা কবে চান নির্বাচন? বিএনপি কে একটা ইঙ্গিত পেয়েছে, আশ্বাস পেয়েছে যে ডিসেম্বরের মধ্যেই হবে, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছিলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরুতেই বলেছিলাম, প্রফেসর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন আয়োজন করবার জন্য। তো যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এক্স্যাক্টলি তাই ঘোষণা করেছে তাই, আর কি। আচ্ছা, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। জনাব মাসুদ কামাল, আহ, মানে প্রেস সচিব, যেটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে যে এই ব্যাখ্যাটি দিচ্ছেন যে সমস্ত রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, সেটি কি আসলে হবে বলে মনে হয়? সমস্ত রাজনৈতিক দলের একমত হবার জায়গাটি কি তৈরি হবে? আর ব্যারিস্টার ফুয়াদ সুষ্ঠু বা মানে একটা নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করছে না। আপনি কোথাও কোনো সন্দেহ দেখছেন কিনা? বিএনপি কিন্তু নিরপেক্ষতা ইস্যুতে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছে। আচ্ছা, আমি নির্বাচন নিয়ে বলার আগে আমি একটু আপনার আগের প্রশ্নটা যেটা আপনি ব্যারিস্টার ফওয়াদকে করেছিলেন সেখানে একটু আমি টাচ করতে চাই। সেটা হলো, আপনি বলেছিলেন ওনাকে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে দেওয়ার ক্ষেত্রে এই যে জাতিসংঘের রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে কিনা। আমি এর প্রসঙ্গে একটা কথা বলি। দেখেন, শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন। কঠিন এটা আমরাই করে দিয়েছি, কঠিন আমরাই কঠিন করি। আমি দুটো প্রসঙ্গ বলি এখানে। প্রথম প্রসঙ্গ হলো, আমরা শেখ হাসিনার বিচার করতে চাই, তো তাকে আপনি যেতে দিলেন কেন? প্রথম প্রশ্ন, তাকে যেতে দিলেন কেন? আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো। তাকে মারলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি তাকে মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি? তাকে আপনি যেতে দিবেন কেন? এসএসএফ এর দায়িত্ব তো ছিল না তাকে তাকে তখন রক্ষা করা, এটা তো তাদের দায়িত্ব বিদেশে ছিল। পাঠাই দেওয়ার কারো দায়িত্ব ছিল? তাকে বিদেশে পাঠাই দেওয়া কারো দায়িত্বের মধ্যে পড়ে? কি বলেন? তাকে হেলিকপ্টার দিয়ে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারতেন। আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান, ইন্ডিয়া পাঠাতে হবে কেন? ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন, পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না, এটা বলেন কেন? কিন্তু তখন তো এই এই হলো সরকার এক ছিল নম্বর না। কথা। আমি শেষ করি কথাটা, এই একটা কথা। দ্বিতীয় কথা হলো, দেখেন, ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোনো বন্দী যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে। এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু ব্যারিস্টার ফুয়াদ আরো ভালো বলতে পারবেন, উনি আইনজীবী মানুষ, আরো ডিটেল বলতে পারবেন। আমি যতটুকু বুঝি, চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা পাঠাবে না। ঠিক আছে? তাহলে ভারত যত কিছুই বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই। তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে, এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই। যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বাহ বলছে, এমন কিন্তু আমি পাই নাই। এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো। আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে, উনি আসছেন না কেন, আসতে হবে, দিতে হবে, বলতে পারতাম। সেই জায়গায় দেখেন, একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে। কে ঘটিয়েছে? কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত আনার, ফেরত আনার না, ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। আচ্ছা, এবং এখানে আমার আরেকটা প্রশ্ন, যে ভারতের এজেন্ট যদি হয় মাসুদ কামাল, মানে তাহলে গণ অভ্যুত্থানে তো তারও গুরুত্বপূর্ণ অবদান, আপনিও স্বীকার করেছেন যে তাদের আমি গণ স্বীকার করেছি। অভ্যুত্থান ঘটানোর জি, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, গুরুত্বপূর্ণ অবদান। মানে তাহলে যদি ভারতের এজেন্ট হবেন, তাহলে গণ অভ্যুত্থান কেন? ভারতের স্বার্থ তো আওয়ামী লীগ সরকার থাকলে সেটি আরো বেশি টিকবে, এটা আপনাদেরও বিশ্লেষণ। হ্যাঁ, তাহলে আসলে উদ্দেশ্য কি? তখনকার উদ্দেশ্য কি আর এখনকার উদ্দেশ্য কি? এখন শুনেন,
একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে, শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোনো আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে জন্য দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে। ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড, আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে বললো না কেন? এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি, আমার ভুল হতে পারে, আমি বলছি না আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আপনি বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো? সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন, যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন, তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। জি, আমাদের দেশকে হ্যাঁ শেষ করুন। আচ্ছা, আমি এই বক্তব্যটাই আমি একটু, আপনি বলছিলেন যে আপনার ব্যাখ্যা এটির, আমি একটু ব্যারিস্টার ফোয়াদ আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই ব্যাখ্যার সাথে একমত কিনা? আপনার কোনো কাউন্টার ব্যাখ্যা আছে কিনা? সরকার আসলেই কেন কোনো পদক্ষেপ নিল না? আগে থেকে হুমকি দেয়া হলো এবং আমরা আসলেই দেখলাম ফ্রান্স থেকে হুমকিটা আসলো, তারপরেও এখনো পর্যন্ত সেই নামও বলা হয় নাই সরকারের পক্ষ থেকে, কেন? দেখেন, আজকের জাতিসংঘের প্রতিবেদনটাই তো ইটস এ বেঞ্চমার্ক ডকুমেন্টেশন। হাসিনার 16 বছরে বাংলাদেশে কি হয়ে গেছে, এই ধরনের একটা বাস্তবতায় যখন একটা গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিরা সারা পৃথিবীতে কি করেছে, সেই ঘটনাগুলোকে যদি আপনারা তুলনা করেন তাহলে দেখবেন বাংলাদেশে ইনফ্যাক্ট কিছুই হয়নি। এই 32 নম্বর তো 5ই আগস্টই ভেঙে দেওয়ার কথা ছিল, ভাঙে নাই তো লোকজন। প্রশ্ন হচ্ছে যে ভাঙে নাই যেহেতু আঁখে তুলে এখন আবার ভাঙতে গেলেন কেন, এইটা প্রশ্ন করা যেতে পারে। তবে 5 তারিখে আগস্টের যদি এটা ভেঙে দেওয়া হতো, এটা খুবই ন্যায্য একটা কাজ ছিল, যে এটা তখনই ঘুরায় দেওয়া দরকার ছিল। সারা পৃথিবীতে এটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তর্কগুলো আসলে কারা করছে, এই তর্কের যৌক্তিকতাটা কোথায়? 16 বছরের আমল নামার পরে আপনি দেখেন তো হিটলারের কোনো জায়গা চিহ্ন আছে কিনা সারা ইউরোপে? 16 সালে আমি দেখলাম অস্ট্রিয়াতে হিটলার যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা নাৎসি মানে যারা সিম্প্যাথাইজার আছে
যাদের তার প্রতি হিটলারের প্রতি দুর্বলতা আছে, তেমন মানুষদের একটা তীর্থস্থানে পরিণত হয়েছে। ওখানে মানুষজন যায়, একটু তাকে স্মরণ করে, ওখানে পাঠচক্র করে, মেইন ক্যাম্প পড়ে, হিটলারের লেখা আমি হিটলার বলছি সেই বইটা তারা পড়ে। তারা নতুন করে ভাবে যে আবার একটা সেকেন্ড রাইক, থার্ড রাইক হইতে পারতো কিনা, তাহলে হাউ গ্রেট উই কুড হ্যাভ বিন, এরকম আলোচনা ওখানে হচ্ছিল। তো ওখানে অস্ট্রিয়ান গভর্নমেন্ট গিয়ে সিম্পলি বুলডোজ করে ওটা ঘুরায় দিয়ে আসছে। এখন 2016 সালে ইউরোপে তো কেউ সুশীল আলোচনা করে নাই যে হিটলার আত্মহত্যা করছে 45 সালে, নাই কেউ। তো শুধু শুধু কেন এখন আবার এই পুরাতন আমলের একটা বাড়ি, একটা স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে? প্রশ্ন হচ্ছে, একটা রাষ্ট্রকে রাজনীতির প্রশ্নে, গণগত গণতন্ত্র, মানবাধিকারের প্রশ্নে পজিশন নিতে হয়। এই পজিশনটা নেয়ার পরে এর বাইরের সকল পজিশনকে আপনি ওই রাষ্ট্রে আর স্পেস দিতে পারেন না। তো রাষ্ট্র গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থানকেও ধারণ করবে, আবার গণ অভ্যুত্থানের পতিত স্বৈরাচার ফ্যাসিবাদকেও ধারণ করবে। এটা তো প্যারালালি হইতে পারে না, বিজয়ী শক্তির চরিত্র এটা হইতে পারে না। এটা সিম্পলি কাউন্টার তাহলে কি আসলে আইন কানুনের আর বালাই থাকার দরকার নাই, মানে গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবেই চলতে থাকবে? এটা আলোচনাটা আইন কানুনের বিষয় না। আপনাকে যেমন গণ অভ্যুত্থান যেমন আইন মেনে হয় না, গণ অভ্যুত্থান যেমন সব আইন মেনে হয় না, তেমনি এখনো আসলে আইনের মধ্যে আমরা আসবো না। সেই গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবে করেই চলতে থাকবে না, সেটা তো সেভাবে চলছে না। তো প্রশ্ন হচ্ছে এই যে যে 32 নাম্বার গুড়িয়ে দেওয়া হলো, এটা কি আইনের লঙ্ঘন না? হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে 32 নাম্বারের পর একে একে গুড়িয়ে দেওয়া হতে থাকলো। গণহত্যার 6 মাস পরে শেখ হাসিনা কেন বক্তব্য দিতে আসছে? সে কি ক্ষমা চাইতে আসছিল? তাহলে এই ছাত্র জনতাকে তো আসলে পিনাকি ইনসাইট করে নাই। আমি রেসপেক্টফুলি মাসুদ ভাইয়ের সাথে দ্বিমত করছি এখানে, যে এই ইনসাইটমেন্টটা তো আসলে হাসিনা করেছে। সে গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের পেজ থেকে লাইভ বক্তব্য দিয়ে সে তো আসলে একটা ইনসাইটমেন্ট করেছে, সে ভায়োলেন্সকে ইনভাইট করেছে। এবং আমাদের সারা দুনিয়ার আইনে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স ইজ এ ক্রিমিনাল অফেন্স। যে এই ধরনের অফেন্সের জন্য বিচারও আছে। বিচার আপনি তো হাসিনা কিভাবে পাচ্ছেন? তার বিচারের জায়গা তো চলে যাচ্ছে এখানে। প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থান পরিবর্তনে এই বাস্তবতাটা তো মাথায় রাখতে হবে যে আমরা এখন কি ধরনের বাংলাদেশে আছি। অতএব এইখানে যে একটা জনগোষ্ঠী খেপে গিয়ে এই কাজটা করেছে, এর পুরো দায় হচ্ছে আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের ব্যাংকগুলো তো দখল করে নাই, দখল করছে আপনার। আর আওয়ামী লীগ তো 40+ ব্যাংকের মালিক। ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাংক তো দখল করে নাই। আওয়ামী লীগের কয়টা নেতা গ্রেফতার হয়েছে জেলায়, উপজেলায়? কয়টা নেতা হলো না কেন? না, এটাই দেশের মানুষের নেচারটা এরকম। তারা বোধ করেছে গণ অভ্যুত্থান হয়ে গেছে, হাসিনা চলে গেছে, তারা যার যার কাজে ফিরে গেছে। তাহলে গত 6 মাসে এই মব তো এটা করে নাই। তাহলে এইটার জন্য তো আপনি এই জনগোষ্ঠীকে, যারা সেদিন ডিজে পার্টি করে নাচতে নাচতে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙছে, তারা তো গত 6 মাসে এটা ভাঙে নাই। তাহলে কেন, মানে এটা ট্রিগার করলো কোথায়? ট্রিগার পয়েন্টটা কোথায়? ট্রিগার পয়েন্টটা হচ্ছে হাসিনা 6 মাস আগের যে গণ অভ্যুত্থান এবং গণহত্যার নৃশংসতাটাকে আবার মনে করায় দিয়েছে, উস্কানি দিয়েছে। তাহলে কি এরকম ভাবে ব্যারিস্টার ফুয়াদ, শেখ হাসিনা আবারও যদি একটা বক্তব্য দেয় তাহলে আবার ভাঙচুর, আবার বক্তব্য দিলে আবার ভাঙচুর, এরকমই কি হতে থাকবে আমাদের দেশে? পরিবার রিলেটেড ভাঙচুর চলতে থাকবে, এটা আমার কমন সেন্স। আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে জনগোষ্ঠী, গত 16 বছরের মজলুম যারা, আজকে দেখেন আপনি প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করতে গেছে, একটা র্যাবের উত্তরার যে হেডকোয়ার্টার আছে, এবং ছবিগুলো কি পরিমাণ নৃশংস, যেটার কথা আমরা বহু বছর আগে থেকে, মাস থেকে জানি। ওখান থেকে যারা ফিরে আসছে, এবং একজন আমাদের পেশার একজন আইনজীবী ব্যারিস্টার আরমান, যেখানে 8 বছর ওখানে ছিলেন গুম হয়ে, তিনি প্রফেসর ইউনূসকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। আপনি এখন এই তরুণদের কথা চিন্তা করেন, যেই 1 কোটি 1.5 কোটি 2 কোটি তরুণ রাস্তায় ছিল জুন জুলাই আগস্টে, সে যখন আজকে হাসিনার এই বক্তব্য দেখে, ইনসাইটমেন্ট দেখে, সে চিন্তা করে যে এপিসি থেকে আমার একজন সহকর্মী, আমার একজন সহযোদ্ধার জীবন্ত লাশটাকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে। তখন তার মাথায় ট্রিগার করে যে সাভারে আমার সহযোদ্ধাদেরকে হত্যা করে 6 জনকে পুরায় মেরে ফেলছে। তখন তার মাথায় ট্রিগার করে যে আমার 1400 কমরেডকে স্নাইপার দিয়ে বুলডোজ করে মেরে ফেলছে। স্বাধীনতা যুদ্ধ 71 সালে 500 থানা এই দেশের মুক্তিযোদ্ধারা পড়ায় দেয় নাই। এই বাস্তবতাগুলো তখন ট্রিগার করে যে আমি আসলে যুদ্ধ থেকে বাড়ি ফিরে গিয়েছিলাম, আমি ভুলে যেতে চাচ্ছিলাম জুন জুলাই আগস্টে কি হয়েছিল।
হাসিনা এবং তার ল্যাসপেন্সাররা এই ট্রমাটাকে আবার ট্রিগার করেছে। অতএব 32 নম্বরে যা হয়েছে এর অ্যাবসলিউট লিগ্যাল, জুডিশিয়াল, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি হচ্ছে হাসিনার এবং আওয়ামী লীগের। এবং তারা কিছুদিন পর পরে যে এই যে ইনসাইটমেন্ট গুলো করছে, এরপরে দেখবেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আওয়াজ তুলছে যে আমরা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসটা ঘুরায় দিব, আমরা টুঙ্গি পাড়ায় শেখ মুজিবের মাজারটা ঘুরায় দিব। সেই নির্দেশনাও আসছে। এই অলরেডি কিন্তু এই আলোচনাগুলো আসছে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আমি আপনি কিন্তু একটা স্বাভাবিক পরিবেশে এখন নাই। আপনি হয়তো আছেন, কিন্তু আমরা যারা রাস্তাঘাটে ছিলাম আমরা কিন্তু নিজেরা বুঝি যে আমরা কিন্তু একটা স্বাভাবিক চরিত্র ধারণ করি না। এই বাস্তবতার পুরো ট্রমার যে ন্যাশনাল ট্রমা, এই ন্যাশনাল ট্রমা হচ্ছে 16 বছরের ফ্যাসিবাদের আচরণ।